পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ফ্যামিলি সবাই ব্যাকগ্রাউন্ডে একটা প্লেয়ার, মা কবাডি খেলতেন আর বাবা ফুটবল খেলতেন, তো হয়তো সেখান থেকে একটা খেলার জগতে তো আমি ছোটবেলা থেকে পাড়াতে ক্রিকেট খেলতাম। ওখান থেকে আমার লাইফটা আস্তে আস্তে শুরু হওয়া, বড় হওয়া। ঝুলন্দি ক্যাপ্টেন ছিল, তার আন্ডারে একটা পারফরমেন্স করা, আন্ডার-19 খেলি, সিনিয়র বেঙ্গল খেলি, আন্ডার-19-এ আমি হাইস্ট উইকেট টেকার হই, সিনিয়র বেঙ্গলেও হাইস্ট উইকেট টেকার হই। তারপর আমি বোর্ড প্রেসিং 11 এগেনস্ট ইংল্যান্ডের সাথে ব্যাঙ্গালোরে ম্যাচ খেলি, চ্যালেঞ্জার্স খেলি, ইন্ডিয়া এ টিম। তারপরে আস্তে আস্তে এখন কোচিং করাচ্ছি এবং যে ক্লাব টুর্নামেন্টগুলো হয় সেখানে আমি ওমেন অফ দ্য সিরিজ হই, সেগুলো আমার কাছে অ্যাচিভমেন্ট সারা জীবন। নিশ্চয়ই গ্রেট অ্যাচিভমেন্ট। কোচিং শুরু করেছো কত বছর হলো? এই লাস্ট 4 বছর হলো আমি এখন কোচিং করাচ্ছি। নিশা কি দিদিকে দেখে ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মালো? হ্যাঁ, পুরোপুরি একদম দিদিকে দেখে। যখন আমি ছোট ছিলাম নর্মালি আমি পড়াশোনা তো করতাম আর প্লাস আমি নাচ গানের ছিলাম। তো তারপরে আমি দিদিকে তো দেখতামই কি দিদি বাইরে বাইরে যাচ্ছে খেলতে, তো তখন একটু ইচ্ছা তো হতো। তো সেই থেকেই আমার ক্রিকেটে অ্যাকচুয়ালি আসা, আর মানে পুরোপুরি ইন্সপিরেশন দিদিও লেগ স্পিন করতো, আমিও লেগ স্পিন করতাম, তো ওকে দেখেই একদম শেখা। আর টিপস তো চলতেই থাকে পুরো দিন, একদম সারাদিনই। মানে আমার শুধু প্র্যাকটিস আওয়ার্স না, আমার বাড়িতেও মোটামুটি চলতে থাকে কোচিং। মানে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা সব অবধি আমার পুরোপুরি কোচিং চলে। সারাদিন কোচিং চলে না? কালকে ম্যাচ, আজকে রাত্রিবেলা, কালকে কিন্তু তুই এরকম ভাবে বল করবি, কালকে যদি ব্যাটসম্যানটা ওখানে থাকে তুই তাহলে এরকম ফিল্ডিং সাজাবি। আচ্ছা আমাকে একটু এবারে ঘুমাতে দেবে, আমার তো কালকে ম্যাচ। ফার্স্ট যখন আমি আন্ডার-19-এ আসি, তো আমার স্কোয়াডে এসেছিল, আমার বার্ডিং ক্রিকেট উমেন টুর্নামেন্ট চলছিল, তো ওই একটা ম্যাচে আমি 7টা উইকেট পেয়েছিলাম। তো ওই ম্যাচে আমার মাথাও ফেটে গেছিল। তো তারপর ওখান থেকেই আমার আন্ডার-19 স্কোয়াডে নাম আসে। তারপরে ধীরে ধীরে আন্ডার-19, আন্ডার-23 সিনিয়র খেলা। তারপরে 2017-তে বেঙ্গল আর বিদর্ভার খেলা ছিল, তো বেঙ্গল ফেসে গেছিলো, মানে ওই ম্যাচটা আমরা প্রায় হেরে যাওয়ার মতন অবস্থা। তো তখন জুলদি আমার হাতে বল দিয়েছিল, যেহেতু দিদিকে তো চেনেই, আর প্লাস আমিও ছিলাম লেগ স্পিনার সেম, আমার হাতে বল দিয়েছিল। তো তখন পরপর আমি 2টো উইকেট নিয়েছিলাম, তো যার জন্য আমরা পুরো খেলাটার মোডটাই চেঞ্জ হয়ে গেছিলো আর বেঙ্গল জিতেছিল। দেন ওই ধীরে ধীরে 2018-তে আমি সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হই, আন্ডার-23 ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। তারপরে 2019-এ আমরা আবার T20 রানার আপ হই ন্যাশনালে, প্লাস 2023 জাস্ট রিসেন্ট হলো জানুয়ারিতে আমরা ওটাতেও T20 রানার্স আপ হই। মানে দিদিকে কোচ হিসেবে পেয়েছো, প্লাস জুনাল গোস্বামীকে পেয়েছো, তার আন্ডারে খেলতে পেরেছো, একদম পুরো তৈরি হয়ে গেছে। ধরো ক্রিকেট তো খুব পরিশ্রমী একটা গেম এবং প্রচুর প্র্যাকটিসের ব্যাপার থাকে। আমার ছেলে খেলে, ওই জন্য আমি জানি সকাল থেকে সন্ধ্যে অবধি খালি বল ওই রোদের মধ্যে পিটিয়ে এই সারাক্ষণই চলতে থাকে। আমার তো দেখেই কষ্ট, হাত পা পুরো কালো হয়ে যাবে, কি কষ্ট। ছেলেরা তো ঠিক আছে, ছেলেরা একটু অন্যরকম হয়, ছেলেরা এতটা কষ্ট নিতে পারে, কিন্তু মেয়েদের তো তবু একটু সফটনেস ব্যাপার থাকে। এতটা কষ্ট হয় না নেহা বা নিশা তোমাদের? ফার্স্টের দিকে একটুখানি হয়তো উইক ছিল, আমি চাই তোকে আমার মতন একটু স্ট্রং হতে হবে, মাঠে দাঁড়ালে কিন্তু স্ট্রং লাগতে হবে কিন্তু। তো তখন থেকে তারপর থেকে প্র্যাকটিস করতে করতে ওটা মাঠে থাকতে থাকতে আমরা প্লেয়ার যেহেতু হয়ে যায়। ইনজুরিও হতে থাকে না? মাথা ফেটে গেছিল বলছিলে? মাথা, হ্যাঁ প্রচুর এরকম ইনজুরি তো প্রচুর চলতে থাকে। হ্যাঁ, ওর মাথা ফেটে গেছে। আমি তখন খেলতে গেছিলাম বাইরে, চেন্নাইতে ছিলাম। বলছে দিদি ভাই প্লিজ তুমি একটু মাকে বলো বা বাবাকে বলো, আমি কিন্তু সেলাই করাবো না। প্রচন্ড কাজ ছিল, আমি 5টা উইকেট পেয়েছি কিন্তু আমাকে যেন সেলাই না করায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অ্যাকচুয়াল কলকাতা মানেই আমরা জানি ফুটবল, সারা ইন্ডিয়াতে ফুটবল বলতে গেলে কলকাতায়। তো কলকাতায় থেকে আমি যদি ফুটবল না খেললাম তাহলে কি করলাম? যে বছর আমি ফুটবলে আসি সেই বছরই আমি সিনিয়র ন্যাশনাল খেলি, ইন্ডিয়া টিমের চান্স পাই, ইন্ডিয়াও খেলি। তো সেখান থেকে আমার জার্নি শুরু হয়। তারপরে কোচ হওয়া কিভাবে হলো? কলকাতা মাঠে দেবজ্যোতি মুখার্জির নাম সবাই জানেন। কাকু বলেছিলেন যে এখন তোর যেটা নলেজ আছে তুই সেটা বাচ্চাদের মধ্যে শেয়ার কর আর কোচিং লাইনে আয়, কোচ হ। ইন্ডিয়া প্লেয়ার মানে আমি ক্যাপ্টেন ছিলাম, তো সেই জায়গাটায় যাতে বাচ্চাদের নিয়ে যাওয়া যায়। তো তারপরে রত্নাকে পেলে অ্যাজ এ স্টুডেন্ট? শুধু রত্না নয়, আমার কাছে প্রচুর অনেকেই আছে, একদমই তাই। তা অনেকে এখন ইন্ডিয়া টিমে খেলছে, সঙ্গীতা বাসপো, দেবনীতা রয়, অনেকে চাকরি পেয়ে গেছে রেলে, এসএসবি, কলকাতা পুলিশ, অনেকেই চাকরিও করছে এখন। আপকামিং প্লেয়ার বলতে আমার রত্না হালদার।
তো রত্না, তোমার ফুটবলের প্রতি ভালোবাসা কিভাবে এলো? ছোটবেলা থেকেই পাড়ায় এমনি খেলতাম, তো একটা কাকিমার হাত ধরেই আমার যাওয়া স্যারের কাছে আমি 3 বছর 4 দিন ক্লাব খেলি প্রথম, তারপরে উনি ম্যামের হাতে দেন। তো এবছর ইস্ট বেঙ্গল খেলে আমরা চ্যাম্পিয়ন হই। তো তারপরে আমি খেলো ইন্ডিয়া খেলতে যাই। খেলো ইন্ডিয়াতে মণিপুরের কাছে আমরা ফাইনাল হারি এবং আমরা সোনাটা খুব কষ্ট করে হাতছাড়া করি এবং ওর জায়গায় আমরা রূপো নিয়ে আসি। তো তারপরে এসেই সিনিয়র বেঙ্গল এবং IWL, এখন আবার কন্যাশ্রী কাপের জন্য প্রস্তুতি চলছে। ইন্ডিয়া টিমে ডাকও পেয়েছিল, বাট পাসপোর্টের জন্য যেতে পারেনি। বানিয়ে নাও, হয়ে গেছে, একটু লেট হয়ে গেছিল। ভেরি গুড। তো সুলতা, এই যে মহিলা ফুটবল টিম, কোচিংটা কিরকম হয়? কারণ ফুটবল তো সর্বনাশ, প্রচন্ড স্ট্যামিনার খেলা। ছেলেদের ট্রেনিং একরকম হয়, মেয়েদের ট্রেনিং আরেক রকম হয়। রাইট, এখন আমি ছেলেদের টিমেরও কোচ প্রিমিয়ার লিগের সাধারণ সমিতিতে। তো ছেলেদের যা প্র্যাকটিস হয় মেয়েদেরও সেই প্র্যাকটিসটাই হয়। রাইট, আমি যখন মেয়েদের প্র্যাকটিস করাই আমি চেষ্টা করি সপ্তাহে একদিন ছেলেদের সাথে ম্যাচ খেলানোর। আমি দেখতে চাই ওদের স্ট্যামিনাটা কত দূর আছে, ওরা কত দূর ইমপ্রুভ করছে। বাবা, শুনলেই ভয় করছে। ধরো এই যে ফাউল হয়, হাত দিয়ে ট্যাকল করে, পায়ে মারা, একজন মেয়ে তো আফটার অল, তখন সেই জায়গাগুলো তোমরা কিভাবে কি করো? ফুটবল মানেই বডি কন্ট্যাক্ট গেম, একদম লাগবেই, পায়ে লাগবে। আমার হাঁটুও অপারেশন হয়েছে, নাকও ফেটে গেছিল। যখন বছরের শেষে বা যেই টুর্নামেন্টের শেষে যখন চ্যাম্পিয়ন হয়েছে, গোল করেছে, বেস্ট প্লেয়ার হয়েছে, ওটার যে একটা আলাদা, তার জন্য এই কষ্টগুলো করতে হবে। হ্যাঁ, লাগাটা তখন আর মাথায় থাকে না কি লাগছে কি হচ্ছে, কিন্তু তখন ওটাতেই। রত্না, কোচ তো ভীষণ কড়া মনে হচ্ছে। ছেলেদেরও ট্রেনার, তোমাদেরও ট্রেনার। কপাক দৌড়াতে হয় সকালে উঠে। ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগলো, খুব ভালো। অল দ্য বেস্ট রত্না। থ্যাংক ইউ। ফুটবল টিমকে একদম বিশ্বের দরবারে উজ্জ্বল করে দাও, আমাদের ওয়েস্ট বেঙ্গল টিমদেরকে। হ্যাঁ দিদি, আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই করতে পারবো। একদম, ভেরি গুড, ভেরি গুড। মহিলারা কি না করতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি, এই যে 5 বোন টিচার, হ্যাঁ, এটা ঘটলো কিভাবে? ঘটলো কিভাবে বলতে, ছোটবেলায় পড়াশোনা ভালোবাসতাম, বাবা মা দুজনেই আমাদের এনকারেজ করতেন পড়াশোনা করতে। বাবা খুব অল্প একটা মাইনের চাকরি করতেন। আচ্ছা, 8 ভাই বোন, 6 বোন 2 ভাই। ও, 2 ভাইও আছে? 2 ভাই আছে, অনেক, ওরা শেষের দিকে ভাইরা হয়েছে। হ্যাঁ, পড়াশোনা চালিয়ে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ সবকিছু কখনোই সম্ভব ছিল না। খুবই মাকে খুব কষ্ট করতে হয়েছে। আর তখন এমন ছিল না যে বাইরে বেরিয়ে দুটো রোজগার করে মা মেয়েদের, ছেলে মেয়েদের পেটে অন্ন দেবে। হ্যাঁ, আর অতজন ছেলে মেয়েকে দেখাশোনা করা সব মাকে করতে হয়েছে এত দারিদ্র্যের মধ্যেও। আর আমাদের এমনও সব দিন গেছে, মানে 1 কেজি চাল রান্না করে সবাই মিলে খেয়েছি, এরকম হয়েছে। কিন্তু স্কুল আমরা ছাড়িনি, পড়াশোনা আমরা করে গেছি। দেখতাম টিফিনে সব ছেলেমেয়েরা অনেক পয়সা নিয়ে গিয়ে সব টিফিন কিনে খাচ্ছে, কিন্তু আমাদের টিফিন খাওয়ার পয়সা থাকতো না, বুঝেছেন। ছেলেমেয়েরা ডাকতো যে চল কিনি খাই, তখন আমরা বলতাম যে আমাদের খিদে নেই, এরকম আর কি ব্যাপার হতো। এইরকম দুঃখের মধ্যে তারপর বই তো তখন নতুন বই পেতাম না, বড় থেকে শুরু করে পুরনো বই পরপর সব বোনেরা, ভাই বোনেরা সব পরপর পড়েছি আর কি। মানে এই বড়দিদির বই তুমিও পড়েছো? তোমরা সবাই পড়েছো? হ্যাঁ, এইখানে আমার একটা কথা বলার আছে। বড়দিদিকে বাবা একটা স্লেট কিনে দিয়েছিল। আচ্ছা। আর যখন ক্লাস 6-এ বা 7-এ দিদি পড়তো, বাবা একটা পিতলের কম্পাস কিনে দিয়েছিল। সেই স্লেট নিয়ে আমি পড়েছি। আর সেই কম্পাসটা এখনো হয়তো আমার দাদার ছেলের কাছে পাওয়া যেতে পারে। তারপরে বিয়ে বাড়ি বা নিমন্ত্রণ বাড়ি এরকম হলে কি হতো, গিফট দিতে হবে, পোশাক আশাক চাই, সেই জন্য অনেক সময় নিমন্ত্রণ বাড়িও যাওয়া যেত না। একবার আমার কাকা আমাকে চিড়িয়াখানা নিয়ে যাবে বলেছিল, কিন্তু পোশাক নেই যে এমন, সেখানে চিড়িয়াখানায় যাব। এইভাবেই কেটেছে। তারপরে
এক এক করে সব দিদিরা চাকরি পেয়েছে, একটু একটু করে সংসারের উন্নতি হয়েছে। দিদিরা টিউশনি করতো প্রথমে, এইভাবে আর কি জার্নিটা চলেছে ছোটবেলা থেকে। তা সব দিদিদের বিয়ে হয়ে গেল, তো তুমি কি দোষটা করলে শুনি? আমি না প্রথম থেকে বিয়ের প্রতি অতটা ইম্পর্টেন্স দিইনি বিয়েকে। লেখাপড়াই বেশি মতি ছিল। হ্যাঁ, পড়াশোনা আমি করতে ভালোবাসতাম, আমরা দেখাশোনা করেছিলাম, কিন্তু ওর ঠিক পছন্দ এলো না। অত সহজে পছন্দ হবে নাকি? ওই তো কষ্ট করে নিজেকে গড়েছি। আর যা হোক একটা খারাপ, আপনি যেটা বলেছেন সেটাই করেছেন, একদম ঠিক করেছো। আর শোনো দিদি, ছায়াদি, কিছু ভুল করনি, বিশ্বাস করো। আমিও কিন্তু এখন রিয়ালাইজ করতে পারি যেটা করেছো বেশ করেছো, অনেক ভালো থাকবে। সবাই সবার মতো ভালো থাকুক, তুমি তোমার মতো ভালো। এটা শুনেও আমার ভালো লাগে। অনেকে খালি বলে কেন বিয়ে করিসনি, কেন বিয়ে করিসনি। সেখানে ইচ্ছা গেল বেড়াতে চলে গেল, ছেলে সবকিছু সবই জায়গায় বেড়ানো হয়ে গেছে। কারেক্ট আছে একদম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বড় দাদুকে ভোটে দাঁড়াবার খবরটা জানিয়ে আসি। দাদু, দাদু তো ঘরেই নেই, কিন্তু দাদুকে তো ভোটে দাঁড়ানোর খবরটা দিতে এসেছিলাম। থাক, পরেই দিয়ে দেব। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। উফ, গৌরী এসে পড়তে পারে বলে ভয় পাচ্ছিলাম, ঠিক সেটাই হলো। এখনো বিদায় হলে বাঁচি এখান থেকে। কিন্তু এটা এখানে পড়লো কি করে? ওহো, তাড়াহুড়ো করতে গিয়ে আমি ওটা তুলেই রাখতে পারিনি। তোর বাবা, সর্বনাশ! গৌরী আবার দাঁড়িয়ে পড়লো কেন? আমাকে দেখে ফেললে তো সব শেষ। গৌরী, এই গৌরী, যাচ্ছি। ডাক্তারবাবু, যাক, এবার ডাক্তারবাবুকে খবরটা জানাতে পারবো। সত্যি গৌরীর ছেলে মানুষটা আর গেল না, ফুল মিষ্টি দেখেই কেমন ছুটে এসেছে। ডাক্তারবাবু, তোমার সাথে একটা দরকারি কথা আছে। এই তো ডাক্তারবাবু, দেখে মনে হচ্ছে ডাক্তারবাবু সেলিব্রেশনের সব ব্যবস্থা করে ফেলেছে। সেলিব্রেশন? কিসের সেলিব্রেশন? হ্যাঁ, সেলিব্রেশন। যা ঘটনা তা তো সেলিব্রেট করারই মতো। এই তো গৌরী নমিনেশন ফর্মে সাইন করে এলো, আর ভোটে যে জিতবে এই নিয়ে তো কোনো সন্দেহই নেই। গৌরী এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল আর আমাকে একবারও বলল না, আমি কি খুশি হতাম না? ওই ছেলেটা পর্যন্ত জানে আর আমি জানি না। ও ডাক্তারবাবু, বিশ্বাস করো, আমি তোমাকে এটাই বলতে চেয়েছিলাম গো। মানে গৌরী আপনাকে কিছু বলেনি? ওই তো আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আমি ভেবেছি আপনি সব জেনে হয়তো ফুল মিষ্টি নিয়ে এসেছেন। কংগ্রাচুলেশনস গৌরী। ডাক্তারবাবু শোনো, ডাক্তারবাবু যেও না, ডাক্তারবাবু শোনো না। সত্যি ডাক্তারবাবু মাথা স্ক্রুগুলো ঢিলে আছে মনে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন।
এত সুন্দর বাক্সটাকে ফেলে দিচ্ছিলে কেন? তুমি এখানে কি করছো? আমার ঘরে না জিজ্ঞেস করে এরকম হুটহাট করে আসবে না, বুঝতে পেরেছো? আমি কি এমনি এসেছিলাম নাকি? তারাকে খুঁজতে এসেছিলাম। তারা যখন নেই আমি তাহলে যাই। ও হ্যাঁ, বাক্সটা নিয়ে যাব? নাও, নিয়ে গিয়ে উদ্ধার করো। যাও যাও, বিদেয় হও। উফ, জ্বালিয়ে খেলো একদম। ফোনটাও তো ধরছে না ডাক্তারবাবু, এভাবে না বলে কয়ে চলে গেল। ঠিক করে কিছু বলতেই পারলাম না। ভারী বাক্স। কি খেলা যায় বলতো এই বাক্সটা দিয়ে? তাই তো ভাবছি। আচ্ছা, এই বাক্সটা দিয়ে গুপ্তদান খেললে হতো না? এই বাক্সটা দেখে মনে হচ্ছে দামি জিনিসপত্র রাখা যায়। তোর বোকা, এটা যদি দামি জিনিসপত্র রাখার বাক্স হতো তাহলে ওটা এভাবে ফেলে দিত না শৈলমা। এই তোরা কি বলছিস রে? হ্যাঁ, কি দামি জিনিসপত্র? কি বাক্স দেখি? কি এই বাক্সটা তোরা কোথায় পেয়েছিস? এই বাক্সটা তো দাদাকে বন্ধু দিয়েছিল, বন্ধু ফেলে দিয়েছে বলে তাই দাদা নিয়ে এসেছে। কিন্তু তুমি এটা দেখে এরকম কেন করছো মা? তোরা ঠিক করে বল, এটা কোথা থেকে পেয়েছিস? আরে মামি, তারা তো বলছে এই বাক্সটা আমি তারা বন্ধুর কাছ থেকে এনেছি। এই বাক্সটা তো অবিকল দাদু যে বাক্সে গয়না রাখতো তার মতো দেখতে। তিল তিল করে আমি এগুলো সঞ্চয় করে রেখেছিলাম। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? দেখি তো। কি চাবিটা এখানে? এটা তো বালিশের তলায় থাকে। তার মানে কেউ চাবিটা নিয়ে আলমারি খুলেছিল। এই তো আলমারিতে বাক্সটা নেই। তার মানে এটাই সেই বাক্স। বাক্সতে কতগুলো টাকা ছিল। এই টাকা, এইরকম গয়না আছে। আমি ঠিকই ভেবেছিলাম কিছু একটা গোলমাল হয়েছে। এই ঘরে নিশ্চয়ই কেউ ঢুকেছিল। এটা এখানে পড়লো কি করে? ইস, কত কষ্ট করে ওটাকে ফিরে পেয়েছিলাম, আবার চলে গেল। এই বাক্সটা যখন শৈলমার কাছে গেছে, তার মানে বাক্সের মধ্যে যা ছিল সেটাও শৈলমার কাছে আছে। শৈলমাকে সবটা জিজ্ঞেস করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সব সিদ্ধান্ত তো তুমি নিজেই নিচ্ছ, আমাকে জানানোর প্রয়োজনটুকু অব্দি বোধ করছো না। গৌরী, আমি যে তোমার জীবনে এক্সিস্ট করি সেটা তোমার মনে আছে তো? নাকি নাকি তোমার কাছে আমি জাস্ট মূল্যহীন হয়ে গেছি? আমি ভোটে দাঁড়িয়েছি বলে তুমি রাগ করেছো? হ্যাঁ করেছি, অবশ্যই করেছি গৌরী, কারণ আমি চাই না যে তুমি ভোটে দাঁড়াও। তুমি তো সবসময় আমাকে সমর্থন করেছো, পাশে দাঁড়িয়েছো আমার, তাহলে আজ? সব সময় তুমি এরকম অনেক কিছু করেছো গৌরী, যেগুলো এখন করছো না। আর বদলটা শুধুমাত্র আমার হয়নি গৌরী, বদলটা তোমার হয়েছে। যাও একবার আয়নায় গিয়ে দেখো। আর গৌরী, যদি তুমি নিজে এতটা বদলে যেতে পারো তাহলে আমার থেকে আর কি এক্সপেক্ট করো তুমি? বেশ, আমি আগেও তোমার কথা অমান্য করিনি, আর আজও করব না। আহা, কি আনন্দ! এক ঢিলে দুই পাখি মারা গেল। তাহলে গৌরীর ইলেকশনে দাঁড়ানো বন্ধ, আর ওই মৈনাকটাও এবার দূর হবে। উফ,
মৈনাককে নিয়ে ঈশানকে উস্কে দেওয়াটা একদম ঠিকঠাক সময় কাজে লেগেছে। ব্যাস, গৌরী এবার নিজের সংসার বাঁচানোর জন্য ভোটেই দাঁড়াবে না। শৈলমা, কাজটা আপনি ঠিক করলেন তো? আমি ওর স্পিচ লিখে দেবো, হ্যাঁ এমন স্পিচ লিখে দেবো যে ও জনসংযোগ করতে পারবে, খুব ভালো হবে। দেখো তুমি, দেখো। ওমা, ওই তো গৌরী। আরে এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, তোমাকে নিয়েই কথা হচ্ছিল বুঝলে। এই তো আমাদের মিনিস্টার বৌমা এসে গেছে। শুনো, আরে কি হলো, তুমি টেনশন করো না, একদম টেনশন করো না, একদম চিন্তা করো না। আরে আমি তোমাকে টিপস দিয়ে দেবো, হ্যাঁ সবকিছু বলে দেবো, সবকিছু বুঝিয়ে দেবো, ভালো করে একেবারে স্পিচ লিখে দেবো। তোমার স্পিচ শুনে না সবাই একদম মুগ্ধ হয়ে যাবে, তুমি দেখো। হ্যাঁ মা, তুমি বাবাইকে বলেছো? বাবাই নিশ্চয়ই খুশি হয়েছে না? কি রে, তুই হঠাৎ এরকম চুপ করে গেলি কেন? কিছু বল। আমি ভোটে দাঁড়াবো না ছোট ঠাম্মি। নাম তুলে নেব আমি। আমার দাঁড়ানোটা ভুল হয়ে গেছে। কি বলছো তুমি গৌরী, কি ভুল হয়ে গেছে? আমার ভাবাটাই ভুল হয়ে গেছে গো ছোটকা, যে আমি মানুষকে সাহায্য করতে পারবো, তাদের বিপদে পাশে দাঁড়াতে পারবো। আমি সবসময় মানুষকে বিপদে ফেলে দিই। আমি কি করে ভাবলাম যে আমি মানুষকে সাহায্য করতে পারবো? আমি তো স্বামী সংসার নিয়ে সুখেই আছি। আমি ভুল করে মানুষের পাশে দাঁড়ানোর কথা ভেবেছিলাম গো, কিন্তু আমি আমার এই ভুলটা শুধরে নেব। আমি নাম তুলে নেব, আমি ভোটে দাঁড়াবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আশ্চর্য তো, একটা কথা জিজ্ঞেস করছি তো, কোথায় যাচ্ছিস? ও মা, দেখো কথার জবাব পর্যন্ত দিচ্ছে না আমাকে, প্রয়োজন মনে হচ্ছে না ওর। আমি কিচ্ছু বলবো না, ওর যা খুশি তাই করুক, আমার কথা শুনবে না, পণ করে আছে তো। আরে বাবা, কোথায় যাচ্ছিস সেটা তো বল। ডাক্তারের কাছে যাচ্ছিস? আচ্ছা, তোর তো গলার যে অবস্থা হয়েছিল কালকে, তুই তো গান গাওয়ার মতো অবস্থায় নেই, তাহলে যাচ্ছিস কোথায়? ইউনিভার্সিটি যাচ্ছিস? না, আজ তো সানডে, ইউনিভার্সিটি বন্ধ, তাহলে কোথায় যাচ্ছিস? কারোর সঙ্গে ডেটে যাচ্ছিস? নীল নাকি? আচ্ছা, তাহলে কি তুই জিষ্ণুর কাছে যাচ্ছিস? না, তোর তো গলা ব্যথা, সেই কারণে তুই ওর কাঁধে মাথা রেখে দুঃখ পাবি, কষ্ট পাবি, সেটাই ইচ্ছে তো। কিন্তু আমার কথা বল, তোর তো গলা খারাপ, তা তোদের কমিউনিকেশনের ভাষাটা কি হবে? রেডি হয়েছো? চলো। হ্যাঁ বাপি, রেডি। কি হলো, তুমি ওকে নিয়ে কোথায় বেরোচ্ছ? সে কি ভুলে গেলে? এত বড় একটা কম্পিটিশন আজকে। ও গাইবে কম্পিটিশন? এতে তুমি এত অবাক হচ্ছ কেন ময়ূরী? ওর না গাইবার ব্যবস্থা কিছু হয়েছিল নাকি? ব্যবস্থা? ব্যবস্থা আবার কি? না, তোমাকে দেখে মনে হচ্ছে ও যে গাইতে যাচ্ছে এই ব্যাপারটায় তুমি খুব শখ। হ্যাঁ, শক্ট হয়েছি তো, শক্ট হবো না? কাল অব্দি ওর গলার কি অবস্থা ছিল, এখনো ওর গলার কি অবস্থা? ও তো কাশছে, ও তো কথাই বলতে পারছে না। দেখা যাক শেষ অব্দি কি হয়, কি দাঁড়ায়। এত দেখা দেখির কি আছে ভাবি? আর ওর গলা তো মিরাকুলাসলি এক রাতের মধ্যে ঠিক হয়ে যাবে না। শোন মেঘ, উল্টে খারাপ গলায় গান গাইলে তো রেপুটেশন আরো খারাপ হতে পারে। তুমি যে ওকে ওখানে নিয়ে যাবে বলনি তো? ভয় বলিনি, পাছে যাবার পথে আরো কাঁটা ছড়িয়ে যায়। আবার বিধি বিধি কথা বলছো তুমি? কবে কে তোমার মেয়ের পথে কাঁটা ছড়িয়েছে? সে তো যে ছড়িয়েছে সে জানে। সন্তারিখের হিসেব চেয়েও না, হিসেব দিতে বসলে সেটা খুব সুখের হবে না। মেঘ চলো। হ্যাঁ ভাবি, চলো, দেরি হয়ে যাচ্ছে। আর মা, আসছি দিদিভাই, আসছি, তুই এত চিন্তা করিস না। আগের বার কম্পিটিশনের আগে যখন গলাটা খারাপ হয়েছিল, ঠাম্মি কয়েকটা টোটকা শিখিয়েছিল, সেগুলো এবারও কাজে লেগে গেছে। আর
গুরুজির দেওয়া কটা সাজেশনস। বলিসনি তো সেটা মেঘ? ও তাহলে ঘরের দরজা বন্ধ করে এসব হচ্ছিল, এটা আগের বারেও বলিসনি তুই আমাকে। আচ্ছা তোর ঠাম্মার টোটকা কি শুধু গোপনে করলেই কাজ দেয়? একদম ঠিক, লোক জানিয়ে করলে তার গুণ নষ্ট হয়, আর তাতে ওই খাদ মেশাবার লোক ছুটে যায়। মানে এই মানে টানেগুলো এখন মুলতবি থাক, আমরা এগোই, চলো। ও এই জন্যই কাল সন্ধ্যাবেলা ছুটে ছুটে বেরোচ্ছিলে তুমি? তা আমাদের বলতে তোমার অসুবিধা কি ছিল? আমরা কি খাদ মেশাতাম? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘ, আমি তো দেখছি তুই বাড়ির মধ্যেই আলাদা আলাদা দল করে দিয়েছিস, আর কি কি করবি তুই বলতো? আমি কি করেছি আর তুই কি করেছিস সেটা তুই ভালো জানবি। বাপি চল। এই দাঁড়া দাঁড়া, কি হলো? কথাটা ওরম ছুড়ে দিয়ে তুই কোথায় যাচ্ছিস? বল আমি কি কি করেছি, বল না। ময়ূরী, উত্তেজনাটা তোমার পক্ষে এখন ভালো নয়। তাহলে ভাবি ওকে প্রমাণ করতে, ওর কাছ থেকে প্রমাণ চাও, বলো যে ওকে বলতে আমি কি কি করেছি, কারণ আমি তো বুঝতে পারছি না আমি কি করেছি। উল্টে ও আমাকে ব্ল্যাকমেল করেছে, ও আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, আমাকে ব্ল্যাকমেল করেছিল আমার সব থেকে ভালনারেবল সময়। কি কি রে বল, তুই আমাকে ব্ল্যাকমেল করিসনি? তুই আমাকে বাধ্য করিসনি মিথ্যে কথাগুলো বলতে? তোকে আমি বাধ্য করেছিলাম সত্যিগুলো বলতে। প্রমাণ কোথায় তোর সত্যি? দিদি ভাই, তোর সত্যিরও কিন্তু প্রমাণ নেই তোর কাছে। চুপ করো মেঘ, একদম চুপ করো। নীলের চোখে ময়ূরীকে ছোট করতে তুমি যা করেছো সে ব্যাস মেঘ, কাল রাতে নিজের চেষ্টায় অত কষ্ট করে যে সুস্থ হয়েছো সেটা আজকে এই কদর্য ঝগড়াটা করবার জন্য নয়, তার একটা অন্য উদ্দেশ্য আছে, যাতে তোমার গুরুজির সুনাম বজায় থাকে। চলো। বাবি, ও কি আদৌ গান গাইতে পারবে? হ্যাঁ না, সুনাম রাখা দুর্নাম করা এসব তো পরের কথা, ওর গলার যে অবস্থা, ওকে তো মনে হচ্ছে না ও গান গাইতে পারবে। ওকে তো আমি একবারও গান গাইতে শুনিনি সকাল থেকে। গলাটাকে রেস্ট দিচ্ছি, আসলে ওই মসকিউটো রেপেলেন্টের অ্যালার্জিটা তো সাংঘাতিক হয় আমার, সারতে সময় লাগে, গলার ওপর তো চাপ দিতে চাইনি তাই। মসকিউটো রেপেলেন্ট? তোমার ঘরে তো কোনো মসকিউটো রেপেলেন্ট দেওয়া হয় না। সেটাই তো মজার, দেওয়া তো হয় না, অথচ ঘরে মসকিউটো রেপেলেন্টের গন্ধ ছিল। বললাম না যে ওর চলার পথে কাঁটা ছড়াবার লোকের অভাব হয় না। ভাবি, ইঙ্গিতটা তুমি আমার দিকেই করলে তো? মা, এগুলো সব মিথ্যে কথা, এটা আরেকটা মিথ্যে কথা যেটা ও সত্যি বলে প্রমাণ করতে পারবে না। ও শুধু হিন্ট দিয়ে যাবে যেন আমি ওর ঘরে গিয়ে ওসব লাগিয়ে এসেছিলাম। আমি কিন্তু সেরকম কিছু বলিনি দিদি ভাই। বলেছিস, না বলে বলেছিস। তা তোর গলার যে অবস্থা, তুই শিওর তুই এই অবস্থায় গিয়ে গান গাইলে ওই তোর ওই গুরুর তুই সুনাম রাখতে পারবি, জিততে পারবি, নাকি লোক হাসাবি? দেখ দিদি ভাই, যেটা বা হারার জন্য তো যাচ্ছি না, গুরুজির নাম নিয়ে যতটুকু পারি সেটাই করি। চলো। মেঘ, আজ তুই গাইলেও জিততে তো পারবি না, তোর হাত ধরা আমি দেখেছি। ড্যাম ইট, যা খুশি করুক, আমার কাজটা আমাকে করতে হবে। নীলদের বাড়িতে আজ আমার রি এন্ট্রিটা ঘটাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার পরে একজনই আছে যে এখানে বসার উপযুক্ত, আর আই এম শিওর কাকুমণি তাতে দ্বিমত হবে না, তাই না? কে? জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী। তুমি কি করছো কি মম? আমাকে মারছো কেন? মারবো না তো কি করব? মাথায় এতটুকু বুদ্ধি নেই তো? মম, আমি কি করেছি? কেন গেছিলি অফিসে? বল, কেন গেছিলি অফিসে? মেজ বৌদি, ওকে তুমি অফিস যেতে বারণ করতে পারো না, ও মুখার্জি পরিবারের উত্তরাধিকারী। স্বীকৃতি দিচ্ছে ঠাকুরপো,
না ওর ড্যাড স্বীকৃতি দিয়েছে, না গোদের উপর বিষ ফোড়া ওই কৌশিকী মুখার্জি। কৌশিকী তো কোনোদিনও চায়নি ওকে ওই চেয়ারটা দিতে। কে কি চাইছে তাতে আমার বয়ে গেছে মম। আমি উৎসব মুখার্জি, মুখার্জি ইন্ডাস্ট্রিজের ভাবি উত্তরাধিকারী। এই জন্যই তোকে চটটা মেরেছিলাম, বুঝেছিস? শাশুড়ি মা, এখন আর মেরে কোনো লাভ নেই। মানে এই মারটাই যদি আপনি উৎসবের ছোটবেলায় ওকে দুগালে দুটো মারতেন না, তাহলে আপনার এই ধেড়ে গুণধর ছেলেকে এই বয়সে মারতে হতো না। এই জগদ্ধাত্রী চাই, একদম চিৎকার করবে না উৎসব, আর আমাকে জগদ্ধাত্রী বলে ডাকবে না। আমি সম্পর্কে তোমার বৌদি হই, আর একদিকে সম্পর্কে আমি তোমার বড় শ্যালিকা। দুটো সম্পর্কেই আমি তোমার গুরুজন, আর বৌদি তো মায়ের মতো। কি উৎসব, তাই না? এই এই তোমার কোনো কাজ নেই না? আমি আমার কাজটাই করছি। শাশুড়ি মা, আপনি আপনার ছেলেকে বোঝান, ওকে বারণ করুন যাতে ও বেশি ডানা না ছাপটায়। আমি কিন্তু ডানা ছেটে দিতে খুব ভালো পারি। অবশ্য উৎসব সেটা জানে। কি উৎসব, তাই তো? আর উৎসব, তোমাকে বড্ডি চান্স দিয়েছে না নিজেকে যোগ্য প্রমাণ করার। তবে উনি যতটা শিওর, আমিও ঠিক ততটাই শিওর যে এই কাজটা তুমি করতে পারবে না। তুমি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে না উৎসব, আর এটা আমি আর বর্দি দুজনেই খুব ভালো করে বুঝতে পারছি। কেন বলো তো? কারণ আমাদের দুজনেরই সিক্সথ সেন্স খুব প্রখর। তবে প্রমাণ করতে পারলে ভালো। তবে উৎসব, আরেকটা কথাও বলে রাখি, এই বাড়িতে আরেকজনও ঢুকে পড়েছে, চন্দ্রবদনের জামাই বদন। আমি খুব ভালো করে জানি, আমি কনফার্ম তোমরা একটা ঘোট পাকানোর চেষ্টা তো করবেই, কিন্তু এইবার যদি তুমি কারোর ক্ষতি করার চেষ্টা করেছো উৎসব, তাহলে কিন্তু কি করবে? কি করবে তুমি? কি করব সেটা না হয় তোলাই রইল মা। আরেকটা কথা, আমি বা আমার স্বামী এই মুখার্জি বাড়ির সম্পত্তির জন্য কিন্তু আমরা এখানে আসি। আমাদের সম্পত্তি চাই না মা, আমাদের সম্পত্তি চাই না। আমি শুধু স্বয়ংভূকে একটা পরিবার দিতে চেয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে এখনো পর্যন্ত ওর ওয়ার্ড্রোবে আমার কার্ড, আমার ছবি, আমার পাঠানো গোলাপ। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, বাহ, কি ভালো ফিটিংস হয়েছে দেখি, দারুণ লাগছে কিন্তু। ব্যাস, এই ড্রেসটা পরেই তুমি জন্মাষ্টমীর দিন নাচবে, ঠিক আছে? নাচবো মানে বরদীপ? আমি আবার কার সাথে নাচবো বরদীপ? কার সাথে মানে স্বয়ম্ভূর সাথে। না, তোমার জীবনে কি অন্য কোনো পুরুষ মানুষ আছে যার সাথে তুমি নাচতে যাবে? বরদীপ, আপনি না যা তা কথা বলেন, জানেন তো আপনার উপর কোনো ট্যাক্স নেই। থাক, আর ঢং করতে হবে না, ঠিক আছে? মোদ্দা কথা হচ্ছে, জন্মাষ্টমীর দিন আমাদের জগদ্ধাত্রী এরকম সুন্দর করে রাধা রূপ নেবে, আর স্বয়ম্ভূ নেবে কৃষ্ণ রূপ। বুঝতে পেরেছ? কাককে ময়ূরের পালক পড়ালেই সে কি আর ময়ূর হয়? উৎসব, এইসব কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, কি ধরনের কথাবার্তা? জন্মাষ্টমী একটা সুন্দর উৎসব, একটা আনন্দের উৎসব, আমাদের ধর্মীয় উৎসব। সেই উৎসবে একটুখানি নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে, হইচই হবে। কেউ একজন রাধা সাজবে, কেউ একজন কৃষ্ণ সাজবে, ব্যাস। আর তো কিছু নয়, আর কিচ্ছু নয়। হ্যাঁ, পুজোর সাথে সাথে একটু হই হট্টগোল, আনন্দ, খাওয়া দাওয়া। আচ্ছা, এর মধ্যে এই ময়ূর কাকের গল্প কোথা থেকে আসছে বলতো? কোথা থেকে আসছে? বর্দি, আমি রাধা বা কৃষ্ণ সাজার কথা বলছি না, আমি বলছি এই ছেলেটার কথা। এই ছেলেটাকে তুই অফিসে নিয়ে গিয়েছিলি, কর্পোরেট অফিসে। বর্দি, এই ছেলেটা একটা ছাপোষা ছেলে,
কত টাকা মাইনে পায়, আর তুই ওকে কর্পোরেট অফিসে নিয়ে গেলি। আর এই মেয়েটাকে তুই স্বপ্ন দেখাচ্ছিস বড্ডি, যে ও তোর মতোই, ও তোর চেয়ারে বসার উপযুক্ত। কামন বড্ডি, কামন প্লিজ। আমার আর ভালো লাগছে না বড্ডি, যাকে তাকে ওই চেয়ারটাতে বসাস না, মানাবে না। তোর জায়গায় যাকে তাকে মানায় না বড্ডি, অ্যাটলিস্ট ওই জগদ্ধাত্রীকে তো মানায় না। তবে ওর যেটা আসল পরিচয়, যেদিন আমি সেটা পুরো পরিবারের সামনে রিভিল করে দেব, ওর মুখোশটাকে আমি যেদিন টেনে ছিঁড়ে ফেলে দেব, সেদিন তুই বুঝতে পারবি যে ও কতটা কুৎসিত মেয়ে। আরে এখনো পর্যন্ত ওর ওয়ার্ডরোবে আমার কার্ড, আমার ছবি, আমার পাঠানো গোলাপ। জগদ্ধাত্রী জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই পুতুল দি কোথায়? তুমি এখানে দাঁড়িয়ে আমাদের সাথে গল্প করছো, গল্প শুনছো। পুতুল দি ও ভাই এখানেই তো ছিল, টুইঙ্কেলের সাথে খেলা করছিল, কোথায় গেল? পুতুল দি, পুতুল দি, পুতুল দি, পুতুল দি, পুতুল, পুতুল দি, পুতুল, ও পুতুল দি। দেখো দেখো, ওটা কি পুতুল? দূর থেকে দেখতে পাচ্ছি। পুতুল তো, পুতুল, পুতুল, ও পুতুল দি, পুতুল দি, পুতুল আর যেও না, ফিরে এসো। শুনতে পাচ্ছে না, কিচ্ছু শুনতে পাচ্ছে না। কত বড় একটা ঢেউ আসছে, পুতুল তো তাল সামলাতে পারবে না। পুতুল, পুতুল সরে, এইভাবে না এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। পুতুল তো শুনতেও পাচ্ছে না, কাউকে একটু ডাকতে হবে। কি করি? আছেন কেউ? আছেন? একটু সাহায্য করবে? ও দাদা, ও দাদা, দাদা বলছি, দেখুন না আমার দিদিটা না ভেসে চলে যাচ্ছে, তাল সামলাতে পারবেন না, নিয়ে আসুন না একটু, হাত জোর করে বলছি, নিয়ে আসুন না দাদা। ওনারা তো গেলেন, তো কি হবে বলো তো, বুঝতে পারছি না। কিচ্ছু হবে না শিমুল, তুমি চিন্তা করো না, ওরা যখন গেছে ঠিক নিয়ে আসবে। না গো, কোথায় পুতুল রে? কি আর দেখা যাচ্ছে না তো? দেখা যাচ্ছে না তো পুতুল দিকে। পুতুল, না না, শোনো শোনো, আমি এখানে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না, কিছু একটা তো করতে হবে। ছাড়ো সুচরিতা দি, তুমি একটু দাঁড়াও। টুইঙ্কেল দাঁড়া, তুমি এখানে তুই ভি থাক, আমরা আসছি, আমরা দেখছি। পুতুল দি, পুতুল, ও পুতুল দি। কেউ ডুবে যাচ্ছে মনে হচ্ছে। তাই তো দেখছি। কার আবার কি বিপদ হলো কে জানে। চলো একটু এগিয়ে দেখি। দাঁড়িয়ে গেলে কেন? চলো দেখি মেয়েটাকে বাঁচাতে পারলো কিনা। এই কতগুলো মেয়ে ওদের পেছনে দৌড়লো। হ্যাঁ, ওরা নিজেদের সামলাতে পারবে কিনা ঠিক নেই, ওরা গেল বাঁচাতে। এখান থেকে তাড়াতাড়ি চলো তো। কি হয়েছে নাকি? আরে সুচরিতা এসেছে, টুইঙ্কেল এসেছে, যদি দেখতে পাই চিৎকার করবো। চলো। মানে? আরে
আরে সমুদ্র তো আমার কেনা নয়, যে কেউ আসতে পারে, ওরাও এসেছে। চলো চলো, যেতে যেতে কথা হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি ওরা কোথায় উঠেছে বলো তো? আরে আমি কি করে জানবো? আমাদের হোটেলে ওঠেনি তো? আচ্ছা, সব সময় এরকম 2-2-4 হয় নাকি? এখানে এতগুলো হোটেল থাকতো, ওরা আমাদের হোটেলে উঠতে থাকবে? এমন একটা কথা বলো না তুমি। মিলেও তো যায়। হ্যাঁ, আমরা এখানে এসেছি, ওরাও এখানে এসে হাজির হয়েছে। আচ্ছা, তোমাদের বাড়িতে তো এত রেস্ট্রিকশন, হ্যাঁ, এত করা, তাহলে বাড়ির বউ কি করে এখানে চলে আসে? আচ্ছা, কার সঙ্গে এসেছে বলো তো? কোনো বয়ফ্রেন্ড জোগাড় করেনি তো? করতেও পারে, তবে মনে হয় না, মনে হয় পাড়ার বৌদিদের সঙ্গে এসেছে। ওদের একটা দল আছে তো, মাঝে মাঝেই বের। বাহ, বউকে খুব ঢাকতে পারো তো, হ্যাঁ? সঙ্গে সঙ্গে কভার আপ করছো। আচ্ছা, কভার আপ করার কি আছে? যা শুনেছি তাই বলছি। আর একটা বয়ফ্রেন্ড হলে তো আমি বেঁচে যাই। হাত দিয়ে বলছো? বুকে হাত দিয়ে বলার কি আছে? তখন তো আমি অ্যালিগেশন দিতে পারবো। ইনফ্যাক্ট অ্যালিগেশন দেওয়ার প্রয়োজন হবে না, তখন ওই নিজে থেকে ডিভোর্স দেওয়ার জন্য তাদবির করবে। সেই অর্থেই বলছি, তোমার সঙ্গে আমার থাকাটা হবে। চলো। জল খেয়ে ফেলেছে, দেখবো একটু। পুতুল, এই পুতুল দি, পুতুল, এই তো চোখ খুলছে। পুতুল দি, পুতুল কোথায় চলে গেছিলে গো তুমি? পুতুল দি, কোথায় চলে গেছিলে আমাকে না বলে? তোমার যদি কিছু হয়েছে তো কি হতো বলো তো? আমি তো ঠিক আছি, আমি কি মরে যাবো নাকি? যাবো, মরবো না রে। আমি সমুদ্রের সাথে না ভালোবাসা করতে গেছিলাম, তারপর সমুদ্র আমাকে কোথায় টেনে নিয়ে গেল, চোখে মুখে জলই ঢুকে গেল, তারপর আমার কিছু মনে নেই। এখন ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, এখনো জ্বরটা কমছে না। বারবার করে বারণ করলাম, জলে যাস না, অত লাফালাফি করিস না। একটা কথা শুনলো আমার, জেদ করে সেই জলের মধ্যে গেল। জ্বরটা কমছেই না। বিকেল থেকে গাটা ছ্যাঁক করছিল, তখনই ওষুধ দিলাম, এখনো জ্বরটা নামেনি। এই অজানা অচেনা জায়গায় এসে আমি কি করব বলতে পারিস? এই জন্য আমি কোথাও যেতে চাই না, কোথাও না। আমার না সত্যি ভালো লাগছে না রে। মেয়েকে নিয়ে যদি ঘর থেকে একটু বাইরে বেরোই, কি যে নিজেকে মনে করে কে জানে, একটা কথাও শোনে না আমার। ও সুচরিতা দি, তুমি এত রাগ করছো কেন বলো তো? দেখো, ও তো একটা বাচ্চা মেয়ে, ওর তো হবেই। আমরা তো কাল বাদে পরশু দিনই ফিরে যাব, ওকে বকাবকিটা করো না। শোনো না, আমি একটা কথা বলবো। বাচ্চা মানুষ তো, জ্বরজারি ছোটবেলায় হবেই, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি দেখো, ঠিক হয়ে যাবে। ভয় কি আর এমনি এমনি পাচ্ছি? হাজারটা কথা শুনতে হবে বাড়িতে গিয়ে। বলবে তোমরা নিজেরা নেচে বেরিয়েছো, বাচ্চাটার দিকে খেয়াল রাখোনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসো সোহাগ মা, এই দুধের আলতাতে পা ডুবিয়ে এই শাড়ির ওপর দিয়ে হেঁটে ঘরে প্রবেশ করো। আর সঞ্চয়, তুই হাতটা ধরে থাক। আরে বাবা, আমরা এই বুড়ো বয়সে হাত ধরাধরি করে নাচতে লজ্জা পাচ্ছি না, আর তুই এই বয়সে বউয়ের হাত ধরতে লজ্জা পাচ্ছিস? আরে আজকের পর থেকে তোরা তো স্বামী স্ত্রী। এসো মা, বাঁ পাটা আগে দাও।
কথা বলে নাও। হ্যালো মিতুল মা, আমি পৌঁছে গেছি ঠিক মতো। তুই একদম চিন্তা করিস না, এই জাস্ট বরণ কমপ্লিট হলো। সব ঠিকঠাক আছে তো? চোখ কান খোলা রাখিস কিন্তু। হ্যাঁ মিতুল মা, সব ঠিক আছে। এই তো এক্ষুনি দুধে আলতার থালায় পা দিয়ে ঘরে ঢুকবো। না গুগলি, দুধে আলতার থালায় পা দিবি না। কি কি বলছিস তুই মিতুল মা? সোহাগ মা, পরে কথা বলবে, আগে তুমি ঘরে ঢুকে নাও, তারপর ভেতরে গিয়ে শান্তি মনে কথা বলো। আরে বাবা, একটু কথা বলে নিক না। তোমরা যে এই বরণ করবার নামে এতক্ষণ ওকে দাঁড় করিয়ে রাখলে। মিতুল মা, এখানে সবাই অপেক্ষা করছে, তো আমি এখন থালায় পা না দিয়ে ঢুকবো কি করে? গুগলি, যেটা বলছি সেটা শোন, না দেখে ওটাই পা দিস না। তুই এক কাজ কর, থালাটাকে উল্টে দে। মিতুল মা, তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তুই কি বলছিস? বাড়ি ভর্তি লোক, এত ভিড়, এর মধ্যে আমি থালাটা পা দিয়ে উল্টে দেবো কি করে? গুগলি, আমি যেটা বলছি তোর ভালোর জন্যই বলছি মা। কিন্তু মিতুল মা, এটা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। অবাধ্য হোস না মা, আমার কথাটা শোন। কাল তোকে আমি কথা দিয়েছি, তোর সংসারে যাতে কোনো বিপদ না হয়, তোর পাশে আমি সব সময় থাকবো। তুই না দেখে থালায় কিছুতেই পা দিবি না, আগে থালাটা উল্টে দে। সোহাগ, সবাই তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, শুভ কাজের সময় এতক্ষণ আটকে থাকাটা ঠিক না। সোহাগ, সব ঠিক আছে তো? না কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ ঠিক আছে সব। ঠিক নেই গুগলি, আমি পরে সবটা তোকে বুঝিয়ে বলবো। তোকে আমি যেটা বলছি এখন সেটা কর, পা দিস না বলছি তো, আগে থালাটা উল্টে দে। সোহাগ মা, ফোনটা রেখে এবার থালাটায় পা দাও, শুভ কাজে দেরি করতে নেই। দাও না, দাও, পা দাও, তারপরই তো বুঝবে সংসারের আসল মজা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বারে বারে এই ফোনটা কার আসছে? মিতুল মা আবার ফোন করছে, কিন্তু মিতুল মাকে এখন কি বলি? এখন এদের সামনেই সবটা সত্যি বলবো? মিতুল মাও তো শুনলে ওদিকে টেনশনে পড়ে যাবে। না না, এখন বলা উচিত হবে না। ফোনটা কেটে দিল, কেটে দিল কেন? একটু আগেও তোর সঙ্গে আমার কথা হলো, তাহলে আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। গুগলি কি আমার কথা শুনলো না? ওই থালায় পা দিয়ে দিল। ওর কি কোনো বড় বিপদ হলো? কি হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ফোনটা কেটে দিল কেন এভাবে? বলে বাবা, মেয়েটা বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে একটার পর একটা ভয় চেপে বসছে মনে। তুমি ওকে রক্ষা করো। একটা মানুষ প্রথমবার এই বাড়িতে এসেছে, আর প্রথম দিনেই তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো। কতটা মেন্টালি প্রেসার পড়ে তোমরা জানো? কিরকম ভয় পেয়ে গেছে দেখেছো? ভয় তো আমাদেরও করেছে সঞ্চয়ন। আসলে এই বাড়িতে একটা আনন্দের হাওয়া বইছে, সেটা বোধহয় কেউ চায় না। আজকে যদি একটা অঘটন ঘটে যেত, তাহলে লোকের সামনে মুখ দেখাতাম কি করে? আরে তুমি নিজের মুখ বাঁচানোর কথা বলছো? মেয়েটার দিকে একবার তাকাও। একটা বাচ্চা মেয়ে ভয় কেমন গুটিয়ে গেছে দেখো, তারপর তুমি ওকে আরো ভয় খাওয়াচ্ছ। আর তাছাড়া ওই রকম একটা ফুলের মতো মেয়ে, ওর কে ক্ষতি করতে চাইবে? ক্ষতি করতে চাওয়ার লোকের কি অভাব আছে? এই বাড়িতে কি কম লোক আছে নাকি? মা 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 মা, একদম তুই ভয় পাস না, একদম ভয় পাস না। আসলে তাড়াহুড়ো করে সবকিছু হচ্ছে তো, ওই তাড়াহুড়োতে হয়তো কোনো শিশি ভেঙে আলতার মধ্যে ঢুকে গিয়েছিল, কারো চোখে পড়েনি। এই যে এসে গেছি দুধের আলতার থালা নিয়ে। আমি নিজের হাতে পরীক্ষা করে সব নিয়ে এসেছি। এখানে দুধ আর আলতা ছাড়া কিচ্ছু নেই। নে
তোরা শাক বাজা, উলু দে। হ্যাঁ, একবার আটকে গেছে, তাই এবার সবাই ডাবল উলু দেবে, ডাবল জোরে শাক বাজাবে। বাজাও। সোহাগ, না, এবার আর কোনো ভয় নেই। মিতুলমা কি করে আজ করলো যে আমার সাথে এমনটা হতে চলেছে? কিছু দেখে কি সন্দেহ হয়েছে মিতুলমার? তাহলে তো সে সন্দেহ ভুল নয়। আজ মিতুলমা না বললে সব দিক থেকে অপমান অত্যাচারের শিকার হতাম আমি। না, যে যাই বলুক, মিতুল মায়ের কথা শুনেই চলব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুলিকে তিতির আমার চেম্বারে নিয়ে গেছিল প্রেগন্যান্সি টেস্টের জন্য, কিন্তু আমি চেক আপ করে সেরকম কোনো লক্ষণ পাইনি, যার জন্য বাধ্য হয়েই আমাকে ওর প্রেগন্যান্সি টেস্ট করাতে হয় ব্লাড স্যাম্পল দিয়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর সেই প্রেগন্যান্সি রিপোর্ট তো তুলির কাছে আছে, প্রেগন্যান্সি পজিটিভ রিপোর্ট, তাই না? তুলি, তোমার কাছে তো রিপোর্টটা আছে, যাও শিগগিরই নিয়ে এসো। কোনো প্রয়োজন নেই মা, রিপোর্টটা ফেক। আমরা রিপোর্টটা লুকিয়ে আনতে গেছিলাম ছদ্মবেশে। আমি আর তিতির ছদ্মবেশ ধারণ করে হসপিটালে গেছিলাম এবং এই তুই ওই রিপোর্টটা কোথায়? রিপোর্টটা কোথায়? ওকে। হেই তিতির রিপোর্টটা কোথায়? তুহিন যে রিপোর্টটার কথা বলছে, রিপোর্টটা কোথায় বলো। সোমরাজ, আমার নাম বলে দেবে তিতির? ওই রিপোর্টটার ছবি আমার ফোনে ছিল। যেই ফোনটা অ্যাক্সিডেন্টে চুরমার হয়ে যায়। রিপোর্টটা, আর তারপর আমরা পুলিশ নিয়ে আবার ল্যাব অফিসে যাই, কিন্তু ততক্ষণে তুলির প্রেগন্যান্সি রিপোর্টটা পজিটিভ ছিল। তার মানে কেউ বদলে দিয়েছিল রিপোর্টটা। কি হচ্ছে নাকি? কি হচ্ছে নাকি? এতবার রিপোর্ট বদল, মানে আবার রিপোর্ট পাল্টে গেছে। তুমি কি বলছো নাকি তোমরা? আমি ঠিক বলছি কাকা, আমি পুলিশের কাছে কিছু প্রমাণ দিতে পারিনি। কিন্তু তুলির এই রিপোর্ট নিয়ে ডিসপিউট হওয়াতে আর হসপিটালে পুলিশ আসাতে আমি নড়ে চড়ে বসি। ঠিক করি তুলির ব্লাড স্যাম্পলটা দিয়ে এবার আমি নিজে টেস্ট করব, কিন্তু ব্লাড স্যাম্পলটা নিতে গিয়ে দেখি ওটা মিসিং।
মিসিং? ইয়েস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আজ যখন সকালে তুলির ঘরে ঢুকি, তুলি তখন এই সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করছিল, আর আমাকে দেখে সঙ্গে সঙ্গে ও লুকিয়ে নেয় সিগারেটের প্যাকেটটা। আর আমি ঘর থেকে এই সিগারেটের প্যাকেটটা খুঁজে আনি। আর আমি যতদূর জানি প্রেগনেন্ট ওমেনরা সিগারেট খায় না। সোম, সোম, আমার মনে হয় বেটা তুমি ভীষণ ওভার রিঅ্যাক্ট করছো। দেখো, সিগারেট খাওয়াটা একটা অ্যাডিকশন, আর সবার পক্ষে তো স্মোকিং ছাড়া অত সহজ নয়। তুলি নিশ্চয়ই চেষ্টা করছে স্মোকিং ছাড়ার, কিন্তু এখনো ছাড়তে পারিনি, কিছুদিনে ছেড়ে দেবে। আমার মনে হয় না, আই এম সরি, আমার মনে হয় না এটা এমন কোনো এভিডেন্স। তাই নাকি শাশুমা? ভিডিও দুটো দেখলেন না, যেখানে তুলি দিদি ভীষণভাবে লাফাঝাপি করছিল, দাপাদাপি করছিল। কেউ তা বুঝতে পারছেন না, মানে তুলি দিদিও হয়তো বুঝতে পারেনি যে প্রেগনেন্ট মহিলারা এত লাফালাফি করলে বাচ্চার ক্ষতি হতে পারে, তাই না? এই তিতির, তুই সব জানিস তাই না? আর বাবা, ডক্টর তো প্রেগন্যান্সির আর্লি স্টেজে বলেই দেয় যে হাঁটাহাঁটি করবে, সিঁড়ি দিয়ে ওঠানামা করবে, বাড়ির সব কাজকর্ম করবে, আর আমি তাই করেছি। সামান্য দৌড়ঝাঁপ করাই যায়। তুই মানে সোম, সোম, এর থেকে এইটা প্রমাণ হয় না যে আমি প্রেগন্যান্ট নই। একদমই ঠিক। আর সেই জন্যই তো আমি নতুন করে তোমার প্রেগন্যান্সি টেস্ট করিয়েছি। কেন বাবা? ইম্পসিবল। সোম, সোম, এটা কি করে সম্ভব? না মানে উইদাউট এনি স্যাম্পল তুমি এই টেস্টটা কি করে করাতে পারো? হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। তিতিরের কথায় তুমি আমার সাথে মেন্টাল গেম খেলছো, তাই তো? তুমি আমাকে মেন্টালি টর্চার করছো। সোম, এটা করো না। একেবারেই এটা করছি না আমি। শেফালি দি যখন তোমাকে ইনজেকশন পুশ করতে গেছিল, এবং ইনজেকশন পুশ করার নাম করে তোমার শরীর থেকে কিছুটা রক্ত নিয়ে নেয় আমার কথা মতো। এরকম করলে হয় নাকি? একটা ইনজেকশন তো দিতেই হবে। এবং সেটা নিয়েই আমি ল্যাবে পাঠাই টেস্ট করার জন্য। জলদি পাঠিয়ে দিন ল্যাবে। এটা দিয়েই হবে কিস্তিমাত। এই হচ্ছে সেই রিপোর্ট। তুলির প্রেগন্যান্সি হরমোন নেগেটিভ, তার মানে তুলি প্রেগন্যান্ট নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? এটা নাও, আমাদের বাড়ির কার্ড। তোমাকে নিমন্ত্রণ করলাম। রায়ন বাবু, আপনি আমাকে অপমান করছেন। না না, আমি কোথায় অপমান করছি? তুমি আমাকে অপমান করছো। তুমি তো পাত্রীপক্ষের সব দায়িত্ব নিয়ে নিয়েছো। তুমি তো বিয়ের আগের রাত থেকে পাত্রীর বাড়িতেই থাকবে। সকালে জল আনা থেকে শুরু করে, গায়ে হলুদ থেকে শুরু করে, মেয়েকে সাজানো থেকে শুরু করে সবই তো করবে। তা বলি, বরকেও কি তুমি বরণ করবে? হ্যাঁ করব, বরকেও বরণ করব। কি প্রমাণ করতে চাইছো তুমি? কি প্রমাণ করতে চাইছো? লুক অ্যাট মি।
দেখো আমার দিকে। তুমি কি প্রমাণ করতে চাইছো যে তুমি আমাকে ভালোবাসো না? তুমি কি প্রমাণ করতে চাইছো যে তোমার আমার প্রতি কোনো দুর্বলতা নেই? তুমি কি প্রমাণ করতে চাইছো যে তোমার জীবনে আমার কোনো গুরুত্বই নেই? নেই তো। হতে পারে না। আই এম শিওর তুমি আমাকে ভালোবাসো। আই এম শিওর তুমি আমার প্রতি যথেষ্ট দুর্বল। তুমি কখনোই মনে মনে চাও না যে আমার অন্য কোথাও বিয়ে হোক। কে বলল? আপনাকে কে বলল? তোমার চোখের ভাষা তাই বলে। তুমি নিজেকে অস্বীকার করতে পারো না। মুকুট, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। প্লিজ প্লিজ, আপনি আর আমাকে সবার সামনে ছোট করবেন না। মামুনির বাড়িতে আমি অনেক অপমানিত হয়েছি। মামুনি আমাকে যা তা কথা বলেছে, নানান অশালীন ইঙ্গিত করেছে। আমি নিতে পারি না, আমি অপমান নিতে পারি না। আমিও অপমান নিতে পারি না। আমিও অপমান নিতে পারি না। আপনাকে কে অপমান করলো? তুমি। ভালোবাসার অপমান। ইয়েস, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আর আমি নিশ্চিত তুমিও আমাকে ভালোবাসো। তুমিও আমাকে ভালোবাসো। বাসি না আপনাকে, বাসি না। হ্যাঁ, বাসো। বাসি না। বাসো। বাসি না, বাসি না, বাসি না, বাসি না। আমি আপনাকে ভালোবাসি না। আপনি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে ভালোবাসি না। আমি নিশ্চিত তোমার বিয়েটা আমার সাথেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বলছো কি মুকুট? হ্যাঁ, আমি ওখান থেকে পাসপোর্টগুলোকে কালেক্ট করতে পেরেছি। তাহলে আমরা অপেক্ষা করছি কিসের জন্য? আমরা তাহলে লোকাল থানার সাহায্য নিই বা আরো কোনো হায়ার অফিসিয়ালসের সাহায্য নিই, নিয়ে রেড করে দিই, রেড করে তুলে নিই ওদের। অত সহজ হবে না ওদের ধরা, অত সহজ নয়। ওদেরকে হাতে নাতে ধরতে হবে স্যার। হাতে নাতে ধরবে মানে কিভাবে? বুঝতে পারছেন না স্যার? ওদের সামনে মস্ত বড় টোপ, এই পদ্মাবতী খাসনবিশ। মুকুট, তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো? এই পদ্মাবতী খাসনবিশ হয়েই আমি ওদের সামনে টোপটা রেখেছি। অমনি শিকারি বেড়াল আমার হাত ধরেছিল। হোয়াট? শুট করে দাওনি কেন? শুট তো করতেই পারতাম স্যার, কপালের মাঝখানে। কিন্তু তাতে কি ওই রক্তপিচের দলকে থামানো যেত স্যার? ওদের সব কটাকে একই দিনে একই সঙ্গে একই জায়গায় রেড করে তুলতে হবে, একই দিনে। আমার আগ্রহ ছিল তোমাকে নিয়ে, তাই বই বই করে বলেছিলাম যে চাকরিটা ছেড়ে দাও, ছেড়ে দাও। কিন্তু তুমি চাকরিটা ছাড়োনি। ব্যাস, ওভার, ইটস ওভার। তোমার সামনে দাঁড়িয়ে আমি তোমার মেয়ের বিয়ে দেবো, তোমার সামনে দাঁড়িয়ে। আর তুমি শুধু ওখানে একজন গেস্ট হয়ে থাকবে, অতিথি। স্যার, বাড়ি যাও, আমি পরে ফোন করছি। পরে ফোন করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে মা, প্রয়োজন আছে মা, প্রয়োজন আছে মা, প্রয়োজন আছে মা। আপনারা ভেতরে যান। এসো। কি ব্যাপার? আঙ্কেল এখানে? আঙ্কেল মানে? রূপার বাবা। কি বলছো কি তুমি?
স্যার প্লিজ আপনি ভেতরে যান। কিন্তু তোমার যাওয়াটা প্রয়োজন, সবটা তুমি ফেস করেছো, আর ওই গ্যাংটাকে পুরো তুমি। প্লিজ স্যার, আমি আপনাকে যেটুকু বললাম তার বেশি আপনি আর কিচ্ছু বলবেন না স্যার, আপনাকে হাত জোড় করছি স্যার প্লিজ, আমি এখানে আছি, আপনি ভেতরে যান। কিন্তু স্যার প্লিজ, দরকার পড়লে আপনি আমাকে ফোন করে নেবেন বা আমি আপনাকে ফোন করে নেব, আপনি মিসড কল দিলেই আমি আপনাকে ফোন করে নেব। ওকে, বাট ওনার সামনে আমি ফোন ধরবো কি করে? প্লিজ স্যার। ওকে, কিন্তু এখানে ফোন ধরা যায় না, অ্যালাউড নয়। স্যার প্লিজ। ওকে স্যার, মে আই কাম ইন? কাম ইন, কাম ইন। বসুন বসুন। আচ্ছা, আপনারা তো দুজন ছিলেন, অর্জুন বোস এন্ড এম কর্মকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ রুচি, ফ্যাশন শো তো শুরু হয়ে গেল, পর্দা কোথায়? সেটাই তো বুঝতে পারছি না, একটা ফোন করব? দাঁড়া, আমার থেকে কর। ঠাম্মি, শাড়িটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এবার তোকে কেউ ফেরাতে পারবে না দিদি ভাই, ওরা নিজের ভুল বুঝে তোকে জয়ের মুকুট পরিয়ে দেবে, দেখিস তুই। সত্যি আজকেই সৃজনকে ডাক্তারের কাছে যেতে হলো, হ্যাঁ, নাহলে নিজের চোখে দেখতে পেত কে চুরি করে নিজের খেতাব ছিনিয়ে নেয় আর কে সত্যি সত্যি খেটে পুরস্কার জিতে নেয়। প্রদীপ এবার কিন্তু বেরোতে হবে, দেরি হয়ে যাবে, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। এই দাঁড়া ফোনটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রুচি, সব হয়ে গেছে, তুই টেনশন করিস না, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি বেরোচ্ছি বাড়ি থেকে। হ্যাঁ রাখছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি রে, কি বললো? বললো আসছি, কেটে দিল। দাদু ভাই, আজ কিন্তু তোর ট্রাফিক পুলিশের পরীক্ষা শুরু হয়ে গেল, ঠিক মতো পৌঁছে দিস কিন্তু দিদি ভাইকে, একদম দেরি করবি না। আসছি আসছি, সাবধানে যাও, সাবধানে যাও। দুর্গা দুর্গা। আরে সরো না, কি করছো? চলো 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 চলো। চয়ন, একটু তাড়াতাড়ি চলো প্লিজ। কি হলো চয়ন? কি হলো? কি হলো? আরে সকালেই তো ট্যাঙ্ক ফুল করেছিলাম, জানি না কি হলো, দাঁড়াও দাঁড়াও আমি দেখছি। চয়ন, হ্যাঁ কি বুঝছো? বুঝতে পারছি না বৌদি ভাই, সকালেই তো ট্যাঙ্ক ফুল করেছিলাম, জানি না কি হলো, দাঁড়াও আমি দেখছি, দাঁড়াও দাঁড়াও। উফ, দাঁড়ানোর সময় নেই চয়ন, কেন বুঝতে পারছো না? ওইদিকে তো সব শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করো, যোগ্যতা তার কত পরীক্ষা নেবে আমার।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের বিচারক মণ্ডলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি কিন্তু চুরি করিনি, আমি ডিজাইন করতে পারি, আর এই শাড়িটা হলো তার প্রমাণ। এই শো এর চ্যাম্পিয়ন হয়ে গেলেন শ্রীমতী আলোকপর্ণা দত্ত। একটা সারপ্রাইজিং ঘটনা, একজন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিচ্ছেন, কিন্তু এটা কোনো কোম্পানি নয়, একজন ইন্ডিভিজুয়াল ডিজাইনার। তার ডিজাইন দেখেছেন আমাদের কর্মকর্তারা, ওনারাও ভীষণ চমকে গেছে, আর তাই ওনারা ডিসিশন নিয়েছেন এই কাজটা না দেখে বিজয়ী ঘোষণা করা সম্ভব না। প্রতিযোগী র্যাম্পে আসার জন্য প্রস্তুত, আমরা ডেকে নিচ্ছি তাদের। ওই তো উনি ফিরে এসেছেন। ইয়েস, ইটস অ্যামেজিং। আমি জানতাম পর্ণা তুই পারবি। আমাকে একটু মাইকটা দেবেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ, এই নিন। অপরাধ নেবেন না, আমি আমাদের বিচারক মণ্ডলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি কিন্তু চুরি করিনি, আমি ডিজাইন করতে পারি। আমি নিজের হাতে ডিজাইন করে এনেছি, আর এই শাড়িটা হলো তার প্রমাণ। হ্যাঁ, অবশ্য ডিজাইনটা কেমন হয়েছে সেটা বিচার করবেন আপনারা, তবে আমি আজকে এই মঞ্চে এটা প্রমাণ করে দিলাম যে আমি চোর নই। দেখা যাক এই ওয়াইল্ড কার্ড এন্ট্রির জন্য রেজাল্টে কোনো বদল হয় কি। দেখি জাজেরা কত নাম্বার দিচ্ছেন। দিলেন 10। এবার আমাদের সেকেন্ড জাজ, উনি কিছু বলছেন না, বাট থার্ড জাজ পাশ থেকে আর একজন বাকি। আলোকপর্ণাকে চ্যাম্পিয়ন হতে গেলে তার ঝুলিতে কিন্তু 9 নম্বর উঠতেই হবে। এত দূর তো এসে গেছি যোগ্যদাদা, বাকিটা কিন্তু তোমার হাতে। দেখো, নম্বর দেওয়ার আগে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নেব। আমি বুঝতে পেরেছি ইট ওয়াজ এ মিসকমিউনিকেশন। আমি আপনার ঠিক সঠিক মূল্যায়ন করতে পারিনি। রিসেন্ট টাইমে এমন ইউনিক ডিজাইন আমি দেখিনি। সবাইকে অবাক করে দিয়ে এই শো এর চ্যাম্পিয়ন হয়ে গেলেন শ্রীমতী আলোকপর্ণা দত্ত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে গন্ধটা তো দেখছি এখানেও আছে। আশ্চর্য তো, কিসের গন্ধ? নাকে যেন লেগে গেছে গন্ধটা, অথচ কিসের গন্ধ, কোথা থেকে আসছে কিছুই তো বুঝতে পারছি না। এই তো ফুলকি, কোথায় ছিলে তুমি? ওই দেখো গোপাল এসে গেছে ঘরে। বাবা, এই গোপালের দেখা পেয়েছিলেন আমার দিদি ঠাকুমা স্বপ্নে। এর এক ঐতিহাসিক মূল্য আছে। বাহ, চমৎকার চমৎকার। গোপালবাবু ঘুরতে বেরিয়েছেন? হ্যাঁ,
এবার তো সাজগোজ হবে নাকি মা? ও কাকামণি, ওই তাল ঠিক টাইমে পৌঁছে গেছিল? হ্যাঁ হ্যাঁ, তোমার আমি এক জায়গায় রেখে দিয়েছি। আচ্ছা, তাল কোটাতে হবে এখন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমরা সব করে নেব। জন্মাষ্টমীতে এখানে কি মজা হয় না, আমি তো ভাবতেই পারছি না। জেঠিমা, আমি একটু গোপালকে ধরবো? এই নাও নাও, তোমার কোলে দিচ্ছে। এই সাবধানে সাবধানে, ফল টল যেন না করে, ফল করলে কিন্তু আবার ভেরিয়ে বেড়াচ্ছে। ফুলকি, এই না ধর। পুরনো কথা ভেবো না হিমন্ত, যা হয়েছিল তার সঙ্গে তথার মৃত্যুর কোনো সম্পর্ক নেই। এগুলো কুসংস্কার। ভুলেই তো যেতে চাইছি মাস্টারমশাই, কিন্তু প্রতি বছর ঠিক কেউ না কেউ মনে করিয়ে দেয় যে গোপাল যেবার হাত ফসকে আমারই হাত থেকে পড়ে গেল, আমার তথাটাও সেবারই চলে গেল, আর মূর্তিটাও তো খুঁতো হয়ে গেল। বলো, সাবধানে সাবধানে, গোপালকে ঝুড়িতে বসাও, তারপর খেলনা টেলনা যা দেবার দাও। ও বাবা, গোপালের হাতে দাগ কিসের? বলবো কথাটা নাকি চুপচাপ থাকবো? চুপচাপ থাকি বাবা, পরে জেঠুমনিকে বলবো। আহারে, গোপালের কষ্ট হয়েছে বোধহয়, পড়ে টরে গেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বছর থেকে গোপালের স্নান যাত্রা আবার শুরু করলে কেমন হয়? 5-6 বছর তো হয়নি। গোপাল পুকুরে নাইতে যাবে, বেশ গান বাজনা হবে। বেশ তো, এবার তাহলে রুদ্র নিয়ে যাক গোপালকে নামাতে। প্রতি বছর যে নিয়ে যেত, সে তো আর নেই বেঁচে। এক্ষুনি দাদার কথা উঠবে আর জেঠিমনির মনটা খারাপ হবে। আমার সরে যাওয়াই ভালো। রোহিত, তুই কোথায় যাচ্ছিস? স্নান তো তথার জায়গায় তোর করানো উচিত, তাই না? আমি কিছু ভুল বললাম নাকি? হ্যাঁ, রুদ্র আমাদের খুব আদরের জামাই, কিন্তু রোহিত তো বর্তমানে এই বাড়ির বড় ছেলে। না না দাদা, থাক না। রোহিত সব পারবে না, বরং দিদি যা বলছে তাই হোক। মা ঠিকই বলছে জেঠুমনি। রুদ্র, তুই তৈরি থাকিস। সকাল সকাল উঠতে হবে আর সারাদিন উপোস থাকতে হবে বোধহয়। রুদ্র, পারবে না বাবা। দেখো, তথার জায়গায় আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। কিন্তু হৈমন্তী, গোপাল রায়চৌধুরী বাড়ির নিজস্ব। রায়চৌধুরী বাড়ির ছেলেরা তো আছে। তাহলে তমাল নিয়ে যাক। তুমি আমাকে কি করতে বলছো বলো তো মাস্টারমশাই? মানে তথাকে যে বরাবরের মতো সরিয়ে দিল।
মূর্তিটা তো রায়চৌধুরী বংশের। আমি জানি তথা নেই, এখন তো রোহিতই বড়, আর তুমি তো ইদানিং সবকিছু নিজের মতো করে মানিয়ে নিয়েছো, সামলে উঠেছো অনেকটা। তুমি কেন এরকম বলছো বলো? তুমি ওই একই কথা বলবে রুদ্র? বেশ, তাহলে তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো, কিন্তু এরপর একটা কোনো বড় অঘটন ঘটলে সামলাতে পারবে তো? দিদি ও মাই ফাদার, তুমি আউট হয়ে গেলে কি করে হবে? দেখি স্টপ বদি, ও বদি স্টপ। দাদা, এসবের কি খুব দরকার ছিল? আর রুদ্র? হ্যাঁ, তুমিও রোহিতের হয়ে কথা বললে? আমি কথা বলবো না মেজো কাকি, রোহিত আমার বন্ধু, আমি তো পরিষ্কার ওর দুঃখ কষ্টটা চোখে দেখতে পাচ্ছি। গোপাল মূর্তিটা যে কাল স্নানের সময়ই পাল্টাবো আমি। যদি বিষয়টা ধরা পড়ে, দোষ পড়বে রোহিতের উপর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, সত্যি সত্যি এই কথাগুলো উঠলে ভেতরে ভেতরে একেবারে শেষ হয়ে যায়। কেন যে আমার এসব সময় স্যারের জন্য এত কষ্ট হয় কি জানে। মনে হয় স্যারের কষ্টটা যদি আমি নিজের ওপর নিয়ে নিতে পারতাম। কষ্ট হচ্ছে ভাইয়ের জন্য? এদিকে এসো, এসো। দেখি। আমি স্যারের উপর খুব রেগে গেছিলাম, জানো তো। আমি সত্যি চলে যাচ্ছিলাম, কিন্তু মনে হলো স্যারেরও তো অনেক যন্ত্রণা, তাই হয়তো রাগটা সামলাতে পারে না। স্যারের পাশেও কারোর থাকা দরকার। তা কে থাকবে পাশে? শালিনী? সে কি আর আমি বলবো? স্যার যাকে চাইবে নিজের পাশে রাখতে, সেই থাকবে। ও জেঠুমনি, তোমাকে একটা গোপন কথা বলার আছে। গোপন কথা? কি কথা? গোপালের মূর্তিটাই একটু জলটা উঠে গেছে। ঠিক আছে, গোপালের মূর্তির চলটা উঠে গেছে, সেটা তোর চোখে পড়েছে, তাই তো? তুই তো সাংঘাতিক চোখ রে, কারোর চোখে যা পড়ে তোর চোখে পড়ে গেল। আচ্ছা শোন, এই কথাটা কাউকে বলবি না, বুঝেছিস? মনে থাকে যেন। আসলে কি হয়েছিল বলতো মা? একবার তোর জেঠিমনির হাত থেকে গোপালের মূর্তিটা পড়ে যায়, তখনই চলটাটা উঠে গিয়েছিল। তারপর আমরা শান্তি সস্তায়ন করি, ঠাকুরমশাই বলেন আর কিছু করার দরকার নেই, যেমন আছে রেখে দাও। এই কথা কাউকে বলিস না কিন্তু মা। আমি কটা ফোন সেরে নিই, অনেককে নেমন্তন্ন করতে হবে। এই দেখ না, এই আলোকপর্ণা, হ্যাঁ, এই আমার পুরনো এক ছাত্রী, খুব ভালো মেয়ে। ও বারবার বলেছিল যে মাস্টারমশাই আপনাদের বাড়িতে জন্মাষ্টমীর দিন গিয়ে গোপাল ঠাকুর দেখবো। ওকে একটা ফোন করি, আলোকপর্ণা বসু। ও না, ও তো বিয়ে হয়ে গেছে, কি যেন নাম? হ্যাঁ, এখন আলোকপর্ণা দত্ত। আলোকপর্ণা দত্ত, দ্বারা ওকে ফোনটা করি। আচ্ছা শোনো মা, এবারে জন্মাষ্টমীতে তুমি কিন্তু আমাদের বাড়িতে এসো। আবার এই গন্ধটা পেলাম, কি আশ্চর্য! কোথা থেকে আসছে এই গন্ধটা? আমার মাথাটা তো এবার সত্যিই খারাপ হয়ে যাবে। চারিদিকে এত কিছু হচ্ছে,
তারপর এই গন্ধটা নিয়ে পাগল পাগল লাগছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, জেঠুমনি বাবা, এই দেখেছো দেখেছো জেঠুমনি, এই ফ্যাক্টরির এই ছেলেটা দেখা খালি কোলাগুলি করি। উস, ভাইকে আর কোনোদিন ওখানে যেতে দেব না। আজ থেকে ও নিজের বাড়িতে আপনজনদের সঙ্গে রাজার হালে থাকবে, তাতেই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দেখো অজিত, অজিত এক এক করে নিজের সব ভুল শুধরে নিচ্ছি, যাতে অন্তত একটা ভালো মানুষ হয়ে মরতে পারি। আমি জানতাম বাবা, যেদিন তুমি নিজে রিয়ালাইজ করবে ঠিক শুধরে নেবে সবকিছু। আচ্ছা শোনো, শোনো না, আমি যদি এখন ঠাকুরপুর কাছে ক্ষমা চাই বুঝতে পারবে? আজ না পারলেও একদিন না একদিন নিশ্চয়ই পারবে বেলা। পারবে না? তাহলে আমি ক্ষমা চাই, চাই। ঠাকুরপো ভাই, আমায় ক্ষমা করে দেবে? হ্যাঁ, আমায় ক্ষমা করে দেবে? আমার জন্য তোমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে, অথচ দেখো আজ তোমার ছেলে আমাদের বাঁচালো। জানো ঠাকুরপো, তোমার এই ছেলে যদি এসে আমাদের এই বুড়ো বুড়ে দুটোর হাত না ধরতো, আমরা শেষ হয়ে যেত। তোমাদের পরিবার আমাকে আর আমার স্বামীকে বাঁচিয়েছে। আর সেই পরিবারটা ছাড়খাড় হয়ে গিয়েছিল আমার জন্যে, আমার জন্য বেলা। ওই অ্যাক্সিডেন্টটা তো আমি। যেটা উনি থাক না, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, থাক না এখন। আর শান্তনা নয়, আমি আগুনে দগ্ধ হয়ে খাঁটি হতে চাই। ও বাবা, আবার মাথা খারাপটাও জুটলো। হ্যাঁ, তো শত্রুপক্ষের লোক দিনে দিনে বেড়েই চলেছে। বাবা, কি বলো, তোমাদের নেই টাকা নেই, টাকা নেই, তো বাড়িতে একটা পর একটা আসছে তো বাড়িয়েই চলেছো। হ্যাঁ, এ তো অ্যাসাইলামই ঠিক ছিল, একেবারে আনার কি দরকার ছিল? এই ওইটা তো ওই ডাকাত আর ডাকাতের বউটা, তাই না? এই তোমরা ডাকাতি করতে গিয়ে জেলে গিয়েছিলে না? বেরোলে কবে? চুপ কর, নাহলে না তোকে এখানে। ভদ্রভাবে কথা বলো, ইনি তোমার কাকা, এই বাড়ির অর্ধেক মালিক। এর আসছে তো তোমরা। কান খুলে শুনে রাখো সমর, আজ থেকে আমার ভাই তপন জ্যোতিষীল এই প্যারি ভবনেই আমাদের সঙ্গে থাকবে। ওকে সুস্থ করে তোলার দায়িত্ব আমাদের সকলে। ছোটবেলা থেকে আমাদের মা শিখিয়েছিলেন ভাগাভাগি করে সুখে থাকতে, তাহলে সুখ বাড়ে। ছোট থেকে আরো ছোট জিনিস ভাগ করে খেতে যে কি আনন্দ, সেটা আমার আর ভাইয়ের শৈশব জানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই এই কাকা বন্ধু বান্ধবদের সামনে এমন করে? হ্যাঁ শোন, আমার ওপর রোয়াব না দেখিয়ে কুশ পাখিকে কি করে সায়স্তা করা যায় সেটা ভাব। দেখ, বাড়ির অর্ধেকটা তো ওরা গিলে নিল, তার মধ্যে মাথা খারাপ বাপটাকে আবার বাড়িতে নিয়ে এসছে। যে করে হোক ওদেরকে সায়স্তা করতেই হবে, এবং তার জন্য আমার তোর হেল্প দরকার। করবি তো? আমার? তোর হেল্প। কেমন হেল্প? ড্রাগস জোগাড় করতে হবে। ড্রাগস? কেলো করেছে? শোনো, সব ন্যাকামো করিস না। তোরা যে নেশা ভান করিস সবাই খুব ভালো করে জানি। একটু চেষ্টা কর, পারবি, তুই পারবি। হ্যাঁ মানে সে করে দিতেই পারি, কিন্তু সেটা দিয়ে তুমি কি করবে? হ্যাঁ
ভাবছো বস? কিছু করবো নাকি? জীবনে উন্নতি করার জন্য একটা জিনিস জোগাড় করতে হবে ভাই। আরে বস, জিনিস তো তোমার পাশেই আছে, একেবারে খাসা। চলো বস, মেপে আসি। চলো। ডার্লিং ডার্লিং, আরে এত তারা কিসের? একটু তো কথা বলা যায় নাকি? আরে এরকম করে চলে গেলে যে ধূপ পুকানি বেড়ে যায়। সোনা, ও সোনা, এদিকে এ সোনা। আরে বাবা, কি হয়েছে? কি দৌড়াচ্ছ কেন? ওই ছেলেগুলো আমাকে বাজে ইঙ্গিত করছে দিদি। আমাকে কোন ছেলে? কোন ছেলে? আমাকে বলো তো কোন ছেলে? কোন? লজ্জা করে না তোমার অনিল? ওই রকম একটা বাড়ির ছেলে হয়ে এমন কাজ করতে তোমার লজ্জা করে না? আর এই যে তুমি এই কাপুরুষগুলোকে দেখে তুমি ওইভাবে ভয়ে পালাচ্ছিলে, উপযুক্ত শাস্তি দাও। শোনো, এদিকে শোনো, শাস্তি দাও ওকে, ওকে উপযুক্ত শাস্তি দাও। মারো ওকে, মারো 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 মারো, ঠাস করে মারো একটা ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। যান যান যান। কুটনাগের পথ কেউ রোধ করতে পারে না। মনে হচ্ছে এই নাগ নিজের বিষের দ্বারা এই পাথর গলিয়ে দিচ্ছে। এই নাগ তো ভেতরে আসার চেষ্টা করছে। এত বিষাক্ত বিষ যদি আমাদের বৃন্দাবনে চলে আসে, গোটা বৃন্দাবন ধ্বংস করে দেবে। আমাকে যে কোনো প্রকারে ওকে অন্যদিকে নিয়ে যেতে হবে। এই অধর্মী নাগকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ জীবন আর মৃত্যু তো ঈশ্বরের হাতে থাকে। আমাদের শুধু আমাদের কর্ম করা উচিত। চলো, ভয় পেও না, চলো। গোপিনী, এই অধর্মী নাগের থেকে বাঁচার এখন একটাই উপায় আছে। কি উপায় গোয়ালা? গোপিনী, তুমি বৃন্দাবনবাসীদের নিয়ে বৃন্দাবনে ফেরো, আর আমি এই নাগকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। কিন্তু তুমি একা, আর এই এত বড় নাগ, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে? গোপিনী, তুমি আমাকে বিশ্বাস করো তো? তাহলে ঠিক আছে, যাও এবার সকলকে নিয়ে বৃন্দাবনে ফেরো। ঠিক আছে গোয়ালা, নিজের খেয়াল রেখো। মা, বাবা, এইদিকে নয়, ওই দিক দিয়ে চলো। আমাদের কাছে ভাববার সময় নেই, তাড়াতাড়ি করো, এই পথটা সুরক্ষিত।
চলো চলো চলো, রাধা সত্য বলেছে, চলো বলছে, চলুন। দাঁড়াও তুমি। বিষ্ণু, অবশেষে তুমি আমার সম্মুখে এলে। শোনো, আমি জানি না যে তুমি কাকে খুঁজছো, কিন্তু আমি হলাম কানাই, আমার মায়ের ছেলে কানাই। মনে হচ্ছে তুমি আমায় চিনতে পারোনি বিষ্ণু। আমি হলাম কুটনাগ, সেই কুটনাগ যার উপর নিদ্রাবান প্রয়োগ করে তুমি সুতার লোকে পাঠিয়ে দিয়েছিলে, যেখানে আমি দুকল্প নিদ্রিত ছিলাম। কিন্তু এবার আমি ফিরে এসেছি। এবার চিরনিদ্রায় যাবে তুমি, গভীর নিদ্রায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।